শুভ সন্ধ্যা সকলকে। আগামী দিন গতকাল তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বিভিন্ন প্রকার অতি পারমাণবিক কণা বা যেগুলো আমাদের স্থায়ী কণা রূপে পরিচিত পরমাণুর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তাদের কিছু কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে উপস্থাপন করব ক্লাস 8-এ, অর্থাৎ পরমাণু অণু সম্পর্কে ধারণা অধ্যায়ের, সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো জন ডাল্টনের যে পরমাণুবাদ তত্ত্ব, অর্থাৎ জন ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হওয়ার পর সর্বপ্রথম যদি আমরা বলি যে পরমাণু মডেল সম্পর্কে যে সম্যক ধারণা যদি পাওয়া যায়, তো সর্বপ্রথম বিজ্ঞানী রাদারফোর্ডই দিয়েছিলেন এবং তিনি 1911 খ্রিস্টাব্দে জন ডাল্টনের তার 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড কী করেন, জন ডাল্টনের পরমাণুবাদের ত্রুটিগুলো উল্লেখ করে তিনি তার পরমাণুবাদ প্রকাশ করেন এবং পরমাণু মডেল রূপে পরিচিত সেটা। তো তার পরমাণুবাদ অনুযায়ী পরমাণুবাদে অর্থাৎ পরমাণু মডেলে দুটি অংশ বর্তমান, একটা হচ্ছে কেন্দ্রক বা নিউক্লিয়াস, আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল বা ইলেকট্রন অঞ্চল। তো আমি তোমাদের বোর্ডের মাধ্যমে দেখাচ্ছি যে এই গঠনের মধ্যে উনি কি ঠিক বলতে চেয়েছিলেন, অর্থাৎ কি কি পস্টিউলেটস আছে বা স্বীকার্য বিষয়বস্তুগুলি কি কি। রাদারফোর্ডের পরমাণু মডেল যদি সংক্ষেপে বর্ণনা করতে দেয়, কীভাবে আমরা ডিসকাস করব সেটা তোমাদেরকে আজকে বোঝাবো। তোমরা লক্ষ্য করো ছাত্ররা, দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলে একটা কথা বলা হয়েছে যে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস সম্পর্কে ধারণা পাওয়া গেছে এবং প্রথমেই যে রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা হয়েছিল যে পরমাণুর প্রায়, আমি বললাম পরমাণু নিউক্লিয়াস এই দুটো অংশে ভাগ করা হয়েছে, এটা একটা অংশ আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ। তো প্রথম অংশটা নিয়ে আমি ডিসকাস করছি। এক নম্বর হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। পরমাণুর নিউক্লিয়াস, এখানে কি বলবো আমরা, এখানে আমাদেরকে বলতে হবে প্রথমেই নিউক্লিয়াসের সংজ্ঞা, অর্থাৎ নিউক্লিয়াস কি সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরমাণুর প্রায় সমস্ত ভর পরমাণুর কেন্দ্রে সংস্থাপিত। ঠিক আছে, একে নিউক্লিয়াস বলে। তো এই অংশটা দেখো, পরমাণু একটি ক্ষুদ্র স্থান, এটা পারমাণবিক মডেল, একটা কল্পনা করা হয়েছে এবং ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। রাদারফোর্ড এটা সম্পর্কে বলতে পারেননি যে কীভাবে ঘুরছে, অর্থাৎ বৃত্তাকার না উপবৃত্তাকার, এ সম্পর্কে কোনো ধারণা দেননি, কিন্তু তিনি বলছিলেন যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন কি হয়, আবর্তন করে এবং এই নিউক্লিয়াসে 2 নম্বর পস্টিউলেটস কি লিখবো আমরা, এই নিউক্লিয়াসে প্রোটন আর কি লিখবো ও নিউট্রন একত্রে থাকে। প্রোটন ও নিউট্রন একত্রে থাকে, এদের একত্রে কি বলা হয়, এটা আসে পরীক্ষায়, এদের একত্রে নিউক্লিয়ন বলে। টার্মটা ইংলিশ টার্ম, NUCLEUS।
CLEON যদি আমরা ইংলিশে লিখি। এই নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন একত্রে থাকে, এদের নিউক্লিয়ন বলে। তাহলে 2 নম্বর গেল। তাহলে পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রক একই টার্ম। তাহলে কেন্দ্রক কোনটা? এখানে। এবার এখানে পজিটিভ চার্জ শুধু কেন দিয়েছি, কারণ বাকি যেটা থাকে নিউট্রন সেটা তার হচ্ছে চার্জ কোনো নেই। ওকে। আর নিউক্লিয়াস সর্বদা দেখো পজিটিভ তড়িৎগ্রস্ত হয়, ওই জন্যই দেখো প্লাস চার্জ লিখেছি। পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত হয়, সর্বদা পজিটিভ তড়িৎগ্রস্ত হয়। তাহলে বলা হয়েছিল যে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, অর্থাৎ পরমাণু নিরেট নয়। তাহলে অতএব পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, নিরেট নয়। বোঝা গেল এটা? তাহলে এই 3টে গেল পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস, তার অন্তর্গত আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের যে স্বীকার্য বিষয়গুলো ছিল সেইগুলি। এবার আমি যে পরবর্তী অংশ সেটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ। নিউক্লিয়াস বহির্ভূত অংশ যদি আমি আলোচনা করতে চাই, আমি এটা তোমাদের মুছে দিচ্ছি। এই 3টে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়, এটা নোট করে নেবে। পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ, সেটা নিয়ে আসছি আমি। দু নম্বর হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ। নিউক্লিয়াস বহির্ভূত অংশ এর আন্ডারে আমরা কি লিখব? যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। ওকে। এই আবর্তন করাকালীন তাদের বেগ তীব্র হয়। ওকে। দু নম্বর লিখবে, অর্থাৎ এই যে ইলেকট্রনটা আবর্তন করছে চারিদিকে, এই আবর্তন করাকালীন তাদের বেগ তীব্র হয়। দু নম্বর লিখবে পরমাণু নিস্তড়িত। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি একটু পরে। পরমাণু নিস্তড়িত অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যতগুলি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে তত সংখ্যক ইলেকট্রন বর্তমান। এটা ধরে নেওয়া হয়, কারণ ইলেকট্রন সংখ্যাটা আমরা গণনা করতে পেরেছি পরবর্তীকালে,
কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে কতগুলি প্রোটন আছে সেটা কিন্তু আমরা গণনা করতে পারিনি। কিন্তু এটা ধরে নেওয়া হয় যে পরমাণু নিস্তড়িত যেহেতু, তাহলে পরমাণুর কেন্দ্রে যতগুলি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে তত সংখ্যক ইলেকট্রন থাকে। এই দুটো পয়েন্ট হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল বা এক্সট্রা নিউক্লিয়ার ইলেকট্রনিক রিজিয়নের আন্ডারে তোমাদেরকে লিখতে হবে। তো এই তো গেল আমার রাদারফোর্ডের পরমাণু মডেলের যে মূল বিষয়বস্তু সেইটুকু। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে পরমাণু নিস্তড়িত হয় কেন। তো তোমরা এই কথার সাথেই তোমরা 3 নম্বর পয়েন্ট করে আরেকটা পয়েন্ট করে লিখতে পারো তোমরা, যে এই নিউক্লিয়াস বহির্ভূত অংশের সঙ্গে যে পরমাণু নিস্তড়িত হয় কারণ করে লিখতে পারো, আবার নাও লিখতে পারো, কারণ 3 নম্বর থাকবে। এক্ষেত্রে যতগুলো আমি পয়েন্ট দিলাম এখানে এসেও তোমরা শেষ করে দিতে পারো এই অংশটা। কিন্তু যদি আলাদাভাবে প্রশ্ন দেয় যে পরমাণু নিস্তড়িত হয় কেন, তাহলে কিন্তু এটাকে এভাবে ব্যাখ্যা করতে হবে যে পরমাণু দেখো, যখন নিউক্লিয়াস, এটা তো নিউক্লিয়াস, আর এটা হচ্ছে ইলেকট্রন, তাহলে যখন আবর্তন করছে, আবর্তন করে তীব্র বেগে আবর্তন করছে, তার ফলে কি হয়, এক ধরনের অভিকেন্দ্রিক বল সৃষ্টি হয়। এটা হচ্ছে অভিকেন্দ্রিক বল। বুঝে গেল? যদি এই পজিশনে থাকবে সমস্ত জায়গা থেকে দূরত্ব সমান হয়, যদিও কক্ষপথের ধারণা আসেনি, কিন্তু এটা মনে করা হয় যে যখন ঘুরছে চারিদিকে তখন একটা বৃত্তাকার কক্ষপথেরই সৃষ্টি হচ্ছে, তখনও এটা কল্পনা করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে 3Dতে সেটা দেখা গেছে উপবৃত্তাকার, পুরোপুরি বৃত্তাকার নয়। অ্যাকচুয়ালি আমাদের যে গ্যালাক্সি সৌরজগৎ, তার সঙ্গে কল্পনা করেই আমাদের পরমাণুর মডেলকে আমাদের সামনে উপস্থাপন করা হয়। বোঝা গেল? সেক্ষেত্রে সূর্য যদি নিউক্লিয়াস হয়, তাহলে আমরা পৃথিবীটা যেখানে আছি সেটা হচ্ছে একটা ইলেকট্রন বলতে পারো, সূর্যের চারিদিকে ঘুরছে। তো অভিকেন্দ্রিক বলের সৃষ্টি হচ্ছে। সেই অভিকেন্দ্রিক বল হচ্ছে কেন্দ্রাভিমুখী বল, অর্থাৎ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এটা কেন্দ্র বা কেন্দ্রক। আর এই ইলেকট্রনগুলোর কি হয়, ঘূর্ণন আছে, ঘূর্ণন গতি মানে রোটেটরি মোশন, অর্থাৎ এটা ক্লকওয়াইজও হতে পারে আবার অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে। এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এই ঘূর্ণন গতিগুলি ইলেকট্রনের এক একটা করে, পরবর্তীকালে তোমরা কোয়ান্টাম নাম্বার পড়বে। কোয়ান্টাম হচ্ছে এক ধরনের শক্তি কণা। হ্যাঁ, তো তোমরা এগুলো এখন বুঝতে পারবে না। তো এইগুলোর এক একটা ভ্যালু হয় এবং এক একটা এগুলো ভ্যালুকে কোয়ার্ক বলা হয়। ঠিক আছে, এক একটা হাফ স্পিন ইলেকট্রনের হাফ যে ঘুরছে মুভমেন্টটাকে, সেটাকে কোয়ার্ক দিয়ে চিহ্নিত করা হয়। তো ইলেকট্রন যে কোয়ার্ক, এটা মনে করা হয় যে কোয়ার্ক বা গ্লুয়ন হচ্ছে পৃথিবীতে অতিপারমাণবিক কণার বা সূক্ষ্মতর কণার মধ্যে সব থেকে ক্ষুদ্রতম এখনো পর্যন্ত হচ্ছে কোয়ার্ক, এটা মনে করা হয়। তো এই যে ঘূর্ণন গতির ফলে, একটা তো বৃত্তীয় গতির ফলে হচ্ছেই, আর একটা ঘূর্ণন গতির জন্য কি হয়, এখানে তো অপকেন্দ্রিক বলের সৃষ্টি হয় ট্যানজেন্ট বরাবর। তো এই অপকেন্দ্রিক বলের মান, এটা হচ্ছে অপকেন্দ্রিক বল। দেখো অপোজিট যাচ্ছে, অপকেন্দ্রিক বল অর্থাৎ কেন্দ্রের অপোজিট বল, কেন্দ্রের দিকে টানছে না, কেন্দ্রের অপোজিট বল একটা সৃষ্টি হচ্ছে। এবং এই যে অভিমুখী বলগুলো আছে এর সমান হচ্ছে এটা, এই 3টে বলের সমান হচ্ছে এটা। অর্থাৎ এই বলের মান, একটা বলের মান কিন্তু এর থেকে অনেক কম, কিন্তু যখন 3টে একসঙ্গে হচ্ছে তখন মনে করা হচ্ছে যে এটার সাথে সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ অভিকেন্দ্রিক বল অপকেন্দ্রিক বল পরস্পর সমান হওয়ার জন্যই কি হয়, পরমাণু নিস্তড়িত এবং পরমাণু গঠন ভেঙে যাচ্ছে না, পরমাণু একটা নির্দিষ্টভাবে অর্থাৎ স্থায়ীভাবে থাকতে পারছে, স্থায়ী। ঠিক আছে, যতক্ষণ না তাকে কি হয়, নিউট্রালাইজ থেকে পোলারাইজ করা হয়। অর্থাৎ যদি কারোর মতে পজিটিভ থাকে বা অ্যানায়ন বা ক্যাটায়ন যদি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু পরমাণু নিউক্লিয়াস কী হবে, একটু ইলেকট্রনের হেরফের হবে, অর্থাৎ ইলেকট্রন যেটা সংখ্যায় থাকবে তার সংখ্যা হেরফের হবে। যদি বলা হয় যে আমাদেরকে মনে রাখতে হবে যে 1 থেকে 20 পর্যন্ত যে আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক, তো পারমাণবিক ক্রমাঙ্ক মানে হচ্ছে কোনো নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন সংখ্যা। ওকে, তো প্রোটন সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। যদিও প্রোটন সংখ্যা আমরা ক্যালকুলেট করতে পারি না,
পরবর্তীকালে বোরের মডেল পড়ানোর সময় তোমাদের পড়াবো। এর একটা অন্য ব্যাখ্যা আছে যে পরমাণু কেন নিস্তরিত হচ্ছে, অর্থাৎ পরমাণু কক্ষপথগুলো, যখন তো কক্ষপথের ধারণা চলে এলো KLMNOPQ, তোমাদের নিশ্চয়ই তোমরা শুনে থাকবে, এবং বোর স্কিম অনুযায়ী তোমাদের কক্ষপথের ধারণা তোমাদের পরবর্তী ক্লাসে বোর মডেলে আমি পড়াবো এগুলো। এখন যে তোমাদের প্রশ্নটা পরমাণু নিস্তরিত হয় কেন, তার ব্যাখ্যা হিসেবে এইটা রাদারফোর্ড দিয়েছিলেন। ওকে, তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি কী কী। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমরা ডাল্টনের পরমাণু মডেলের ত্রুটি পেয়েছিলাম, তাহলে পরমাণু রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, এটা জেনে রাখবে যে পরমাণু মডেল সম্পর্কিত এখনও পর্যন্ত যেটা লেটেস্ট চলছে আর কি, সেটা হচ্ছে সোমারফিল্ডের মডেল। তো এই মডেলের ত্রুটি আছে। প্রথমে কি দেখো, রাদারফোর্ডের ছাত্র বোর, নিলস বোর, এই পরমাণু মডেলের ত্রুটি ব্যাখ্যা করেছিলেন এবং ত্রুটিগুলি সংশোধন করেছিলেন বোরের পরমাণু মডেলের মাধ্যমে। তো বোরের পরমাণু মডেল আগে তোমাদের জানতে হবে। বোরের পরমাণু মডেল থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে পরমাণুর ভেতরে, এই পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলি কতগুলি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। তোমাদের যেটা বলছিলাম আমি, সেই কক্ষপথগুলি কি কি? KLMNOPQ, ঠিক আছে, বোরের মডেলটা তোমরা পড়বে। এই কক্ষপথে আবর্তন করাকালীন যারা কোনো শক্তি বিকিরণ করে না, ফলে শক্তি হারিয়ে ইলেকট্রনগুলি কখনোই নিউক্লিয়াসের গিয়ে পড়ছে না, তাই তো? এই তথ্যগুলি জানা যাচ্ছে যে ইলেকট্রন কি করে? আবর্তন করে। ইলেকট্রন আবর্তন করতে করতে, অর্থাৎ বোরের পরমাণু মডেলে, রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা হয়েছিল যে এভাবে আবর্তন করছে ইলেকট্রন। কিন্তু যদি শক্তি বিকিরণ করে, যদি এভাবে আবর্তন করতে থাকে তাহলে শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করতে করতে যদি আমরা যদি এইভাবে কল্পনা করি, একটা ইলেকট্রন আছে বাইরে, তো এইভাবে তো অ্যাকচুয়ালি আস্তে আস্তে কি হওয়ার কথা? শক্তি বিকিরণ করতে করতে নিউক্লিয়াসের গায়ে আপতিত হয়ে যাওয়ার কথা, অর্থাৎ নিউক্লিয়াসের গায়ে পড়ে যাবে ইলেকট্রনটা, একসময় শক্তি হারিয়ে নিউক্লিয়াসের গায়ে পড়ে যাওয়ার কথা। কিন্তু সেরকম তো হয় না। তার ব্যাখ্যা হিসেবে তো রাদারফোর্ড একটা কথা বলেছিলেন যে অভিকেন্দ্রিক বল বা অপকেন্দ্রিক বল। কিন্তু যখন শক্তি স্তরের ব্যাপারটা এলো, বিভিন্ন টাইপের শক্তি স্তরের কথা বলা হলো, তখন কিন্তু এই ব্যাখ্যা খাটলো না পুরোপুরি। ঠিক আছে, বোরের পরমাণু মডেলে বলা হচ্ছে যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে, বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। অর্থাৎ যে কথাটা আমি বলা ছিল যে তড়িৎচুম্বকীয় বা তত্ত্ব যখন আবিষ্কার হলো, তখন এই কথাটা বলা হলো। এইটা হওয়ার কথা রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী, ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করে, কিন্তু এরকম তো হচ্ছে না। বস্তুতপক্ষে পরমাণু মডেল সুস্থিত। যে কোনো পরমাণুর মডেল আমরা দেখেছি স্টেবল এবং তার সেরকম অবস্থাতেই থাকে সে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এখানে যে কক্ষপথে ইলেকট্রনগুলি ঘুরছে, সেখানে নিশ্চয়ই শক্তির শোষণ বা বিকিরণ হচ্ছে, এবং সেই শোষণ বা বিকিরণের পরিমাণটা কোনো কারণে সমান হচ্ছে। তো এই স্থির কক্ষপথগুলিকে বোর নাম দিয়েছিলেন স্টেশনারি অরবিট। তোমাদের আরও ভালো করে আমি বোঝাবো তোমাদের বোরের মডেলে সেখানে কেন তাদেরকে স্টেশনারি অরবিট বলা হচ্ছে। তো রাদারফোর্ড এই সম্পর্কে কোনো ব্যাখ্যা দিয়ে যেতে পারেনি আর কি। আর নিউক্লিয়াসের সব থেকে কাছে অবস্থিত কক্ষপথের
ইলেকট্রনের শক্তি সব থেকে বেশি হয়, অর্থাৎ যেটা নিউক্লিয়াসের কাছে থাকবে সেই কক্ষপথের শক্তি সব থেকে বেশি হয়। অর্থাৎ নিম্ন শক্তি স্তরে কি হয়, অবস্থিত ইলেকট্রনগুলি প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে যেমন উচ্চ শক্তি স্তরে যেতে পারে, তেমনি উচ্চ শক্তি স্তরে অবস্থিত ইলেকট্রনগুলি নিম্ন শক্তি স্তরে এসে আসতে পারে। আমি ব্যাপারটা তোমাদের ছবি এঁকে বোঝাচ্ছি। তো বোরের পরমাণু মডেলের টা দেখো, যেখানে বলা হয়েছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি বুঝতে হলে আগে বোরের পরমাণু মডেলটা তোমাদের বুঝতে হবে। আমি ছবিটা মুছে দিলাম। রাদারফোর্ড বলেছিলেন যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি ঘুরছে এবং এখানে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন বর্তমান। কে কক্ষে কটা থাকে? দুটো। এটা কে কক্ষে দুটো থাকবে। এল কক্ষে কটা থাকবে? 8টা। এরকম 8টা থাকবে। এখানে দুটো থাকবে, এটা এল কক্ষে 8টি থাকবে, 2টি। 2 8, ঠিক আছে। নেক্সট কক্ষে থাকবে 18টা, 18টি ইলেকট্রন থাকবে এরকম। তো এভাবে বাড়তে বাড়তে থাকবে এবং একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা যে কিছুটা মেলে বোর-বারিক স্কিম, বোর অ্যান্ড বারি মিলে করেছিল এটা। সেটা হচ্ছে এখানে কক্ষপথের সংখ্যা দেখা যায় কে এল এম এন ও পি কিউ। কটা হলো? 1 2 3 4 5 6 7টা কক্ষ। বোরের মত অনুযায়ী এই 7টা কক্ষপথে ইলেকট্রনগুলি কি হয়? পরমাণু। এখনও পর্যন্ত যে 118টা পরমাণু আবিষ্কার হয়েছে, এই 7টা কক্ষপথে তারা তাদের ইলেকট্রনগুলো থাকছে, অবস্থান করে পরমাণু মডেল পর্যন্ত। এবার যদি বলা হয় যে সাপোজ সোডিয়াম, তোমরা পরবর্তীকালে তোমাদের আমি বোঝাবো এগুলো উদাহরণ দিয়ে। সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 11। সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 11। তাহলে এই 11টা ইলেকট্রন, প্রোটন সংখ্যাও যা হবে, অর্থাৎ প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। ইলেকট্রন সংখ্যা কত হবে? 11। তাহলে সেখান থেকে আমরা ইলেকট্রন সংখ্যা করে এখন যে ভাঙি, কে কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে, আমরা এখানে আগে লিখে দিই। এল কক্ষে 8টা, এম কক্ষে 18টা, এন কক্ষে 32টা। এবার এই বাকিগুলোতেও 32টাই থাকবে। কখনো এটা কি হবে না, এটা বাড়বে না। অর্থাৎ এতটা পর্যন্ত বোর-বারি স্কিম ফলো করেছিল। সেই ফর্মুলাটা হচ্ছে 2n² ফর্মুলা, যেখানে n সমান হচ্ছে কক্ষপথের সংখ্যা। টু এন স্কোয়ার, তাহলে 2 × 1² সমান কি 2, 2 × 2² সমান কী হবে 8, 2 × 3² সমান কী হবে 18, 2 × 4² 32। কিন্তু 2 × 5² যখন চলে যাচ্ছে তখন 50। এইখান থেকে মিলছে না। অর্থাৎ কে এল এম এন এই 4টে কক্ষপথটি এই সূত্রটা মিলেছিল, তারপরে কিন্তু মেলেনি। কারণ পরবর্তীকালে দেখা যাচ্ছে যে উপকক্ষীয় অরবিটাল যেটা আছে, কারণ এই বিন্যাস উপকক্ষীয় এই বিন্যাসের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ এই বিন্যাসটা, এই যে 32টা সংখ্যা ইলেকট্রন দেখছো, এই 32টা সংখ্যা ইলেকট্রন উপকক্ষীয় ইলেকট্রনগুলোর মধ্যে বিন্যস্ত হয়ে থাকে, অর্থাৎ ভাগ হয়ে থাকে। তোমরা এখন বুঝতে পারবে না যে উপকক্ষ মানে কি। কে কক্ষের আন্ডারে 4টি উপকক্ষ আছে, এল এর আন্ডারেও তাই, মানে এস পি ডি এফ এই 4টি উপকক্ষ আছে, মানে সাব অরবিট। ওকে, মানে অরবাইটাল যেটাকে বলছি, যে ত্রিমাত্রিক চিত্রের মাধ্যমে কক্ষের উপস্থাপন করা হয় পরমাণু কক্ষের, সে তাকে বলা হচ্ছে অরবাইটাল। অরবাইটাল আর অরবিট কিন্তু আলাদা। অরবাইটাল মানে হচ্ছে উপকক্ষ, আর অরবিট মানে হচ্ছে কক্ষ। আমি যেটা বলছি সেটা হচ্ছে কক্ষ, এগুলো হচ্ছে কক্ষের ইলেকট্রন সংখ্যা। এবার এগুলো যখন ভাঙবো আমরা, উপকক্ষের ইলেকট্রন পাবো আমরা। তো সেগুলো তোমাদের হায়ার স্টাডিজে আছে। তো এখন ইলেকট্রন যদি আমরা এখানে ভাগ করতে চাই, তাহলে 2 প্রথম কক্ষে কটা থাকবে? কে কক্ষে। সোডিয়ামে যদি আমরা দেখি 2টো, কে কক্ষে থাকবে 2টো। এল কক্ষে কটা থাকবে? 8টা।
এম কোকে থাকবে একটা। যদি আমরা হাইড্রোজেনই দেখি, হাইড্রোজেন সবার প্রথম এলিমেন্ট, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কত হবে 1, তাহলে কী হবে কে কক্ষেই থাকবে একটা ইলেকট্রন। হিলিয়ামের ক্ষেত্রে কত 2 অ্যাটমিক নাম্বার। আচ্ছা এইখান থেকে এখানে তোমাদের আছে পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে প্রোটন সংখ্যা, মানে পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে বা ইলেকট্রন, বর্তমান ইলেকট্রন সংখ্যা দিয়েই প্রোটন সংখ্যা কাউন্ট করা হচ্ছে। তাহলে হিলিয়াম, তাহলে দুটো যদি প্রোটন থাকে দুটো ইলেকট্রন সংখ্যায় থাকবে, তাহলে এখানে কে কক্ষে থাকবে সর্বাধিক কটা থাকতে পারে 2। যখনই এবার পরেরটা চলে এলো লিথিয়াম 3 ক্ষেত্রে, তখন কে কক্ষে কটা থাকবে 2, আর বাকি একটা থাকবে এল কক্ষে। এইভাবে ভাঙতে ভাঙতে যাবে। পরেরটাতে কি থাকবে বেরিলিয়ামে কত 4। তাহলে আমরা এই যে কক্ষের ধারণাগুলো পাচ্ছি, এই কক্ষের ধারণা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে দেওয়া হয়নি। রাদারফোর্ডের পরমাণু মডেলে শুধুমাত্র আমরা জানতে পারি যে পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরছে, কীভাবে ঘুরছে সেটা জানি না। আর তড়িৎচুম্বকীয় বা তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন যদি শক্তি বিকিরণ করে তাহলে একটা সময় কি হবে, শক্তি হ্রাস পেয়ে নিউক্লিয়াসের গায়ে আপতিত হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই ঘটনাটি ঘটে না। এই সম্পর্কে রাদারফোর্ড কোনো ব্যাখ্যা দিতে পারেননি, কক্ষ সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি, আর শক্তি স্তর সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এটাই রাদারফোর্ডের মডেলের প্রধান ত্রুটি। কিন্তু যেহেতু প্রথম এবং সম্যক ধারণা পাওয়া যায় রাদারফোর্ডের পরমাণু মডেলকে, তার জন্য সর্বজন স্বীকৃত করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে বোরের পরমাণু মডেল আমাদের কাছে গৃহীত হলো এবং সেখানে কক্ষের সম্পর্কে ধারণা পেলাম। তাহলে বোরের পরমাণু মডেলের যদি স্বীকার্য বিষয়বস্তুগুলি বলে সেটা তোমাদের কীভাবে লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে বোরের পরমাণু মডেলের স্বীকার্য বিষয়বস্তুগুলি, আমি সেটা পরের ক্লাসে তোমাদের দেখাবো এবং তার আগে পরের ক্লাসে আলোচনা করব নিউক্লিয় বল সম্পর্কে। আজকে তোমাদের এতটা পর্যন্তই পড়ানো থাকলো, অর্থাৎ কিছুটা বোরের তত্ত্বের সাহায্যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি আর পরমাণু মডেলটা আমি ব্যাখ্যা করলাম। আজকে ভালো থেকো সবাই। আগামী দিনের ক্লাসে তোমাদের বোরের পরমাণু মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করব।